হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে আমি আপনাদেরকে একটি গ্রামে ঘটে যাওয়া কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সত্য ভৌতিক ঘটনা শোনাতে চলেছি। যিনি ঘটনাগুলো লিখেছেন উনি ওনার নাম প্রকাশ করেননি এবং জায়গাও প্রকাশ করেননি। চলুন দেরি না করে শুরু করা যাক। ভূত প্রেতের ভয় কোনোদিনই ছিল না, এরকম মানুষ খুঁজে পাওয়া ভার। পূর্ণিমা অথবা অমাবস্যার রাতে হাট বাজার থেকে ফিরতে গিয়ে ভূত দেখে মারা গেছে, এরকম ঘটনা আমরা সবাই কম বেশি শুনি। ছোটবেলায় আমার ভূত প্রেত বিষয়ে ব্যাপক আগ্রহ ছিল। আমি ছোটবেলায় সবচেয়ে বেশি ভূতের গল্প শুনেছি আমার বাবা আর দাদির মুখে। এছাড়াও অনেকের মুখেই শুনেছি। তখন আমি এ সকল গল্প শুনে কখনো অবিশ্বাস করিনি, সবকিছুই সত্য ভেবেছি। আমার অন্যান্য পরিচিতদের কাছেও শুনেছি অনেক ঘটনার বিবরণ। সেই সব ঘটনারই কিছুটা বলবো, যার একটা ঘটনা ছাড়া বাকি সবগুলো ঘটনাই আমাদের এলাকায় ঘটে গেছে। রাত প্রায় 2টা, আকাশে মেঘেদের ডাকাডাকি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। যখন বিদ্যুৎ চমকায় তখন চারিদিক কিছুক্ষণের জন্য আলোকিত হয়ে যায়। মদন শিকদার কোনো এক কারণে দূরে কোথাও গিয়েছিলেন, তাই ফিরতে এত রাত হলো। আমাদের বাড়ির সামনের রাস্তাটা যেখানে মোড় নিয়েছে তার পাশেই একটা লম্বা তাল গাছ, জায়গার নাম মোল্লাবাড়ির মোড়। বাঁশ, জার, তাল গাছ, হিজিবিজি অবস্থায় থাকা মেহগনি গাছ আর আম গাছ দিয়ে ঘেরা জায়গাটা এক সময় দিনের বেলাতেই ভয়ানক লাগতো। মদন শিকদার মোল্লাবাড়ির মোড়ে এসে হঠাৎ থমকে দাঁড়ালেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি বুঝতে পারলেন সামনের তাল গাছটা কাঁপছে, থরথর করে কাঁপছে। কিছু একটা বুঝতে পেরে তিনি গাছের মাথার দিকে তাকালেন না, আবারও বাড়ির দিকে পা বাড়ালেন। তাল গাছটা প্রবলভাবে কাঁপা শুরু করে। হঠাৎ মদন শিকদারের উপর কে যেন প্রস্রাব করে দেয়। উটকো গন্ধযুক্ত প্রস্রাবে মদন শিকদারের শরীর ভিজে যায়। মদন শিকদার আর কাল বিলম্ব না করে এক দৌড়ে বাড়িতে এসে পড়ে। বাড়িতে আসার পর লক্ষ্য করে তার পুরো শরীরই শুকনো, একটুও ভিজা নয়। এই ধরনের ঘটনা সেই মোল্লাবাড়ির মোড়ে মাঝে মাঝেই ঘটত। মোল্লাবাড়ির সেই মোড় থেকে একটু আগে রাস্তার বাম পাশে একটা বড় আম গাছ ছিল। বড় বড় আম ধরতো। আষাঢ় মাসে ঝড়ে যখন আম কুড়াতে যেতাম সেই আমতলায়, তখন মাঝে মাঝে বড় বড় আম মাথায় পড়ে অনেকে অজ্ঞান হয়ে যেত। একদিন স্কুল ছুটি দিয়েছে আমার, আমি তখন ক্লাস 2তে পড়ি। হাতে একটা কঞ্চি নিয়ে খেলতে খেলতে বাড়িতে ফিরছি। এমন সময় পরিচিত কোনো তরুণীর চিৎকার শুনে ছুটে গেলাম সেই আম গাছটার দিকে। গিয়ে দেখি সেই বড় আপু চোখ বড় বড় করে এদিক সেদিক তাকাচ্ছে। যেহেতু তিনি চিৎকার দেওয়ার পর আমি প্রথম ওখানে গিয়েছি, তাই তিনি আমাকে লক্ষ্য করে হাতের ইশারায় গাছের ডালের দিকে তাকাতে বললেন। আমি গাছের দিকে তাকালাম এবং তাকিয়ে যা দেখলাম তা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। দেখলাম গাছে একটা মেয়ে ফাঁসির দড়িতে ঝুলে আছে, মাথাটা একটু বেঁকে আছে, মুখ দিয়ে লালা পড়ছে। এতক্ষণে আরো মানুষ এসে গেছে, আমি ততক্ষণে প্রায় অজ্ঞান হয়ে গেছি। আসলে ওই বয়সে আমার জন্য ঘটনাটা খুবই ভয়ঙ্কর ছিল। ওই দিন সারাদিন লাশটা গাছে ঝুলেছিল, কেউ নামায়নি। দূর দূরান্ত থেকে মানুষ ঝুলে থাকা লাশ দেখার জন্য এসেছিল সেদিন। আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। আসল ঘটনা হচ্ছে, সেই মেয়ের মৃত্যুর পর শুরু হয় মানুষের নানা রকম ভয়ভীতির। এলাকার অনেকেই দেখতে থাকে অনেক রাতে সেই মরে যাওয়া মেয়েটি সেই গাছের আশেপাশে ঘোরাঘুরি করছে। রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে হাত ইশারায় ডাকে। তার কয়েকদিন পর এলাকার মুরব্বীদের উদ্যোগে গাছটা কেটে ফেলা হয়। আমার এক বন্ধু রাজীব, আমাদের এলাকারই ছেলে, ও আর ওর সমবয়সী মামা সবুজ একদিন রাতে যাচ্ছিল ওর খালার বাড়ি। ওর খালার বাড়ি যেতে হলে সেই মোল্লাবাড়ির মোড় দিয়ে যেতে হয়। সবুজের হাতের টর্চ লাইট। মামা ভাগ্নে গল্প করতে করতে আসছে। এমন সময় ওরা দেখলো সামনে থেকে কিছু একটা ওদের দিকে ধীর পায়ে হেঁটে আসছে, মুখ দিয়ে হালকা গোঙানির শব্দ। ওরা ভাবলো হয়তো পাগল টাগল কিছু হবে একটা। ওরাও সামনের দিকে এগিয়ে চলল। সেই জিনিসটা যখন ওদের পাশ দিয়ে গেল তখন মনে হলো যেন কাঁচা মাছের গন্ধে চারদিক ছেয়ে গেছে। সবুজ একটু সাহস করে যখন পাশে ফিরে তাকালো তখন দেখা গেল একটা জ্যান্ত মাছ চিবোচ্ছে। 2 ইঞ্চি সমান দাঁত, আর মাছটাকে ছাড়া ওরা আর কিছুই দেখতে পেল না। ওরা ভয় পেয়ে গেল আর কাল বিলম্ব
না করে সোজা হাঁটা দিল। রাজীবের বাবা তখন বয়সে যুবক। বন্ধুরা মিলে একদিন প্ল্যান করলো ছাগল চুরি করা হবে। প্ল্যান মোতাবেক একটা ছাগল চুরি করা হলো। আমাদের এলাকার পাশে বিশাল বড় একটা বিল আছে, নাম কোঠাবাড়ি। কোঠাবাড়ির প্রায় মাঝখানে একটা ভিটা আছে। 100 বছর ধরে কেউ থাকে না সেই ভিটায়। তবে লোক মুখে আমরা শুনেছি অনেক আগে নাকি এখানে এক বুড়ি থাকতো, তাই সেই ভিটার নাম হয়েছে বুড়ির ভিটা। বুড়ির ভিটা পুরোটাই জঙ্গল আর বড় বড় গাছগাছালি দিয়ে ভরা। দিনের বেলায়ও কেউ যায় না ওখানে। রাজীবের বাবা আর তার বন্ধুরা সিদ্ধান্ত নিল যেহেতু ওখানে কেউ যায় না কখনো, তাই ওই জায়গাটাই ছাগল জবাই করে খাওয়ার জন্য উপযুক্ত হবে। ওখানেই ছাগলটাকে জবাই করে খাওয়া হবে। অনেক রাতে তারা ছাগলটাকে নিয়ে হাজির হলো সেই বুড়ির ভিটায়। ছাগল জবাই করলে ছাগলের রক্ত যেন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না যায়, তাই একটা গর্ত করা হলো। ছাগলটার গলা সেই গর্তের উপরে রেখে তারা ছাগলটাকে জবাই করা শুরু করলো এবং আশ্চর্য হয়ে লক্ষ্য করলো সেই গর্তের উপরে একটা হাতের ছায়া এসে পড়েছে। রক্ত গর্তে না পড়ে সেই হাতের ছায়াটার উপরে গিয়ে পড়ছে এবং রক্ত শুষে খাওয়ার মতো আওয়াজ করে রক্ত শুষে খাচ্ছে। এলাকারই দুই ভাই রাতের বেলা কোঠাবাড়ির বিল ধরে আসছিল। বুড়ির ভিটার কাছাকাছি এসে দেখে বুড়ির ভিটায় কারো জানাজা নামাজ পড়ানো হচ্ছে। তারাও জানাজা নামাজে শরিক হলো। নামাজের পর সেই বুড়ির ভিটাতেই লাশ দাফন করা হলো। তারাও লাশ দাফনে সহযোগিতা করলো। তারপর বাড়িতে এসে ঘুমিয়ে পড়লো। সকালবেলা ঘুম থেকে উঠে সবার কাছে জানতে চাইলো এলাকায় কে মরেছে। সবাই বলল কই, কেউ তো মরেনি। তারা দুশ্চিন্তায় পড়ে গেল। তাহলে গত রাতে তারা কার জানাজা পড়লো, কাকে দাফন করলো? ছুটে গেল বুড়ির ভিটায় লোকজন নিয়ে। গিয়ে দেখা গেল কোনো কবর নাই সেখানে। এলাকার এক হুজুরের কাহিনী। সে যখন মাদ্রাসায় পড়তো তখন তাদের এক শিক্ষক তাদেরকে খালি জীবনের গল্প বলতো। তাদের সেই শিক্ষকের সাথে নাকি জিনদের ভালো সম্পর্ক। তারা সেই শিক্ষকের কথাকে গাঁজাখুরি গল্প ভেবে উড়িয়ে দিতেন। তো সেই শিক্ষক একদিন তাদেরকে প্রমাণ দেখাতে নিয়ে গেলেন মাদ্রাসার পেছনের কোনো জনমানবহীন জায়গায় গভীর রাতে। অনেকক্ষণ অপেক্ষা করার পর তারা সবাই জিন দেখতে পেলেন, আকাশে উড়ে যাচ্ছে। তাদেরকে দেখে এক ব্যাগ মিষ্টি ফেলল জিনেরা। তারা সবাই নাকি সেই মিষ্টি খেয়েছিল। সব শিক্ষা প্রতিষ্ঠানেই কিছু অতি পোংটা পোলাপান থাকে। তাদের মাদ্রাসাতেও ছিল। তিনিও সেই পোংটাদের দলেই ছিলেন। তো তারা সিদ্ধান্ত নিলেন তারা কয়েকজন মিলে আবারও সেই জায়গায় যাবেন গভীর রাতে। তারপর দেখবেন সত্যি সত্যি জিনেরা সেখানে উড়ে কিনা। অনেক রাতে তারা অবস্থান নিলেন সেই জায়গায়। হালকা বাতাস বইছে, মশাদের উপদ্রব প্রকট। আকাশে কিছু কিছু তারা দেখা যাচ্ছে। এমন সময় হঠাৎ দেখা গেল জিনদের দল উড়ে যাচ্ছে আকাশ দিয়ে। তারা সবাই ভয় পেয়ে গেলেন। তারা ভেবেছিলেন হয়তো আজও মিষ্টির ব্যাগ নেমে আসবে আকাশ থেকে, কিন্তু মিষ্টি পাওয়া গেল না। জিনেরা মিষ্টির ব্যাগ ফেললো না, ফেললো একটা আস্ত মানুষের লাশ। সেই মোল্লাবাড়ির মোড়ে একদিন রাতে এক লোক আসছিল। সেই লোক আমাদের এলাকায় নতুন এসেছে, বাজার চেনে না। এত রাতে বাজার খোলা থাকে কিনা তাও জানে না। মোল্লাবাড়ির মোড়ে এসে তিনি দেখলেন একজন মহিলা মাথায় লম্বা ঘোমটা টেনে হেঁটে যাচ্ছে। তিনি বাজার কোন দিকে তা জিজ্ঞেস করার জন্য মহিলাকে ডাকলেন, আম্মা বাজারটা কোন দিকে? মহিলার কোনো সারা শব্দ নেই। আবারও ডাকলেন, সারা শব্দ নেই। তৃতীয়বার ডাকার পর মহিলা দাঁড়ালেন। ঘোমটা খুলে হঠাৎ যখন লোকটার দিকে তাকালেন তখন লোকটা অজ্ঞান হয়ে গেলেন। এই রকম বিভৎস চেহারার কাউকে তিনি জীবনেও দেখেননি। মহিলার মুখের মাংস এবড়ো থেবড়ো, চোখ দুটো বের হয়ে যাওয়া। এই রকম ঘটনা আমাদের এলাকায় অনেক ঘটে, মাঝে মাঝেই। হয়তো অনেকের জীবনে এই সব ঘটনা ঘটে, কিন্তু ভয়ে তারা কিছু প্রকাশ করেন না। হয়তো এর চাইতেও অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে অনেকের জীবনে আমাদের অজানাতেই। তারা সেই সব অভিজ্ঞতা নিয়ে বেঁচে আছে আমাদের মাঝে। আমি ভূত প্রেতে অবিশ্বাসী, তবু আমি একা একা রাতের বেলা তেমন একটা বের হই না। এখনো মনে হয় সেই কেটে ফেলা আম গাছটার নিচে দাঁড়িয়ে কেউ আমাকে হাতছানি দিয়ে ডাকছে। এখনো মনে হয় কোনো এক মহিলা লম্বা ঘোমটা টেনে হেঁটে যায় মোল্লাবাড়ির মোড়ে। এখনো মনে হয় মোল্লাবাড়ির মোড়ে তাল গাছেরা কেঁপে যায় গভীর রাতে। মনে হয় কোঠাবাড়ির বুড়ির ভিটায় একটা হাতের ছায়া খুঁজে ফিরে তাজা রক্তের সন্ধান, তাজা রক্তের সন্ধান। আজকের এই ছোট্ট ছোট্ট গ্রামের ঘটনাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা আপনাদের গল্প অবশ্যই লিখে পাঠান। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।